আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ। কাঁঠাল বাবার সৈনিকেরা এক একটা ব্রেইনলেস, এক একটা টোকাই শ্রেণীর। এই কথা আমি বারবার বলেছি, কারণ তাদের প্রত্যেকটা নেতাকর্মী বারবার এইসবের প্রমাণ সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে যায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল থেকে শুরু করে বিএনপির যতগুলা সহযোগী সংগঠন, যতগুলা অঙ্গ সংগঠন আছে, প্রত্যেকটা অঙ্গ সংগঠনের শীর্ষ নেতা থেকে শুরু করে সকল পর্যায়ের নেতাকর্মী এক একটা ব্রেনলেস, এক একটা টোকাই শ্রেণীর। এরা কখনো বিরোধী পক্ষকে, বিরোধী দল মত কাউকে যথাযথ সম্মান দিতে শেখে নাই, কারণ তাদের দলের প্রধান কাঁঠাল বাবা, সে নিজেও একটা ব্রেনলেস, সে নিজেও একটা এসএসসি পাস প্রধানমন্ত্রী। আপনারা যে বলেন বিএনপির নারী নেত্রীদেরকে সম্মান দেখানো উচিত, যখন বিএনপির কোনো নারী নেত্রীকে, ছাত্র দলের কোনো নারী নেত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোংরামি করা হয়, অপপ্রচার করা হয়, জামাত শিবির যখন এইসব করে, যখন জামাত শিবির কাঁঠাল বাবাকে নিয়ে স্লোগান দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 1 2 3 4 কাঁঠাল বাবার ওইটা মার, টিনের চালে কাউয়া, কাঁঠাল বাবা সা আ, তখন প্রতিবাদের ভাষা কিন্তু ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধপন্থী সবাই প্রথম শুরু করে, এরপর ছাত্রদল সেখানে এসে যোগ দেয়। কিন্তু যখন ছাত্রলীগের, যুবলীগের, আওয়ামী লীগের, মহিলা আওয়ামী লীগের সকল নেতাকর্মীদেরকে নিয়ে নোংরামি করা হয়, অপপ্রচার করা হয়, তখন কিন্তু ছাত্রদলের কেউ প্রতিবাদ জানায় না। জুলাই আগস্টের সেই জঙ্গি অভ্যুত্থানের সময় যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের সকল ক্যাম্পাস থেকে ছাত্রলীগের নারী নেত্রীদেরকে শ্লীলতাহানি করা হয়, তাদেরকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়, তাদের গায়ে হাত তোলা হয়, তখন এই ছাত্রদলের নারী নেত্রীরা কি জঘন্যভাবে ছাত্রলীগের নারী নেত্রীদেরকে নিয়ে কুৎসা রটিয়েছে, নোংরামি করেছে, মিথ্যাচার করেছে। এদের মধ্যে অন্যতম ছিল জাতীয়তাবাদী ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদল কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম, যে এই মুহূর্তে বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি। এই মানসুরা আলম বিগত সময়গুলোতে জঘন্য মিথ্যাচার করেছে, জঘন্য নোংরামি করেছে, কিন্তু তাকে কেউ কিছুই বলেনি। সে দিব্যি ক্যাম্পাসে ছিল, তাকে কেউ বাধা দেয়নি। সে ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক শুভনের লুঙ্গির নিচে, লুঙ্গির তলায় লুকিয়েছিল। মানসুরা আলম অনেক বিপ্লবী হয়ে গেছে, অনেক বড় বড় কথা বলছে, যাকে তাকে নিয়ে নোংরামি করছে, মিথ্যাচার করছে। ছাত্রলীগের কেউ কখনো, বিশেষ করে নারী নেত্রীরা, খালেদা জিয়াকে নিয়ে নোংরামি করেছে? করে নাই। তারেক রহমানের স্ত্রীকে নিয়ে নোংরামি করেছে? করে নাই। এগুলা হচ্ছে জামাত শিবিরের কাজ। জামাত শিবির বিভিন্ন অনলাইন অ্যাক্টিভিস্টের ভূমিকায় অবতীর্ণ হয়ে তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান ব্যবহার করে বিএনপির নারী নেত্রীদেরকে নিয়ে নোংরামি করে, মিথ্যাচার করে, জাইমা রহমানকে নিয়ে নোংরামি করে, জুবাইদা রহমানকে নিয়ে নোংরামি করে, খালেদা জিয়াকে নিয়ে নোংরামি করে, আর এইসব দায় চাপানো হয় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধপন্থী অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছে তাদের উপর। তারা একবারও বিবেচনা করে না, বিচার করে না, দেখে না যে আদৌ কাজগুলো কারা করছে। জামাত শিবির, বিএনপি, ছাত্রদল, যুবদল একে অন্যের ভাই। তারা নোংরামি করবে, মিথ্যাচার করবে, এবং তাদের কাউন্টার দিতে গেলে তখন ছাত্রলীগকে প্রয়োজন হয়। যখন ছাত্রলীগের নারী নেত্রীদেরকে বলতা রাতের খাবার, অমুকের রাতের খাবার, ইনানের রাতের খাবার, সাদ্দামের রাতের খাবার, তখন খুব মজা লাগতো, তাই না? আর এখন যখন মানসুরা আলমদেরকে নিয়ে নোংরামি করা হয়, জামাত শিবির নোংরামি করে, যখন আমরা সেটার প্রতিবাদ জানাই না, তখন সুশীলতা একদম মাথা থেকে পা পর্যন্ত বেয়ে বেয়ে পড়ে। তা মানসুরা আপা, তুমি তো দীর্ঘ 16 বছর বিরোধী দলে ছিলা, বিশাল ত্যাগী নেত্রী, কদিন তুমি জেল খেটেছ মানসুরা আপা? ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক হবার কারণে তোমাকে কদিন জেলের অন্ধকার কক্ষে থাকতে হয়েছে বলতে পারবা? পারবে না। হয়তো তোমরা ক্যাম্পাসে স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে পারোনি, কিন্তু তোমাদেরকে পুলিশ দিয়ে কখনো হেনস্থা করা হয়নি, তোমাদেরকে কখনো গায়ে হাত তোলা হয়নি, তোমাদেরকে কখনো মবের শিকার বানানো হয়নি, কিন্তু তোমরা ঠিকই করেছো। তোমরা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশিকে প্রায় 2 বছর যাবৎ আটকে রেখেছো, তার জামিন তোমরা দিচ্ছ না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের সভাপতি উর্মি, তাকে 2 বছর যাবৎ আটকে রেখেছ, কিন্তু জামিন দিচ্ছ না। ইডেন কলেজের সভাপতি রিভা 2 বছরের বেশি কারাবন্দী, জামিন হচ্ছে না। কেন হচ্ছে না? কেন হচ্ছে না? ইভেন বদরুন নেসার, একজন ছাত্রলীগের নেত্রীকে তোমরা হত্যা করেছো রাতের আধারে। এইসব
গত 15 বছরে আওয়ামী লীগের শাসনামলে তোমাদের দেখতে হয়েছিল? তোমাদের কোন নেতাকর্মীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইডেন কলেজের, বদরুন্নেসা কলেজের হত্যা করা হয়েছিল? কোন নারী নেত্রীকে দিনের পর দিন কারাগারে আবদ্ধ করে রাখা হয়েছিল শুধুমাত্র রাজনৈতিক মতবিভেদের জায়গা সৃষ্টি করে? হয়নি। তুমি এখন অতি বিপ্লবী সেজে গেছো, তুমি যাকে তাকে নিয়ে নোংরামি করছো। যেই মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে, যেই স্বাধীনতার পক্ষে কথা বলবে, যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলবে, তোমরা তাদেরকে নিয়ে নোংরামি করবা। জুলাই আগস্টের সেই জঙ্গি অভ্যুত্থানের সময় আলো আসবেই নামে একটা সাংস্কৃতিক অঙ্গনের কর্মীদের গ্রুপ ছিল। সেই গ্রুপে বিভিন্ন জুলাই আগস্টের অপপ্রচার, বিভিন্ন তথ্য বিভ্রাট, এদের বিরুদ্ধে সেই গ্রুপ যথেষ্ট ভালো ভূমিকা পালন করেছে। সেখানে গুজব প্রতিরোধে বিভিন্ন ধরনের তারা ব্যবস্থা নিয়েছে। সেই গ্রুপ থেকে গুজব প্রতিরোধ করার জন্য বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা ভূমিকা রেখেছে। রোকেয়া প্রাচী, অরুণা বিশ্বাস, তারিন, মাহিয়া মাহি, এছাড়াও আরো অনেকেই ছিল মুক্তিযুদ্ধের পক্ষের অ্যাক্টিভিস্ট যারা আছে, কিংবা মুক্তিযুদ্ধের পক্ষের যারা শিল্পী ছিলেন আছে, তারা এই কাজগুলা করেছে। সেখানে তানভিন সুইটি নামে একজন সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ, একজন অভিনেত্রী ছিলেন, আলো আসবে গ্রুপে সংযুক্ত ছিলেন। সেখানে এই গুজব প্রতিরোধে, বিশেষ করে বাংলাদেশ টেলিভিশনের ভবনে যখন আগুন দেওয়া হলো রামপুরায়, তখন সেখানে তারা গিয়েছিলেন, সেখানে গিয়ে এইটার বিরোধিতা করেছিলেন। বাংলাদেশ টেলিভিশন তো বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, স্বাধীনতার পর থেকে এই প্রতিষ্ঠান এভাবেই চলতেছে। তো যখন রাষ্ট্রের একটা প্রতিষ্ঠানে আগুন দেওয়া হবে, রাষ্ট্রের প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া হবে, ভাঙচুর করা হবে, স্বাভাবিকভাবেই সেই প্রতিষ্ঠান থেকে যারা উপকৃত, সেই প্রতিষ্ঠান যাদেরকে পরিচিতি দিয়েছে শিল্পী হিসেবে, যেই প্রতিষ্ঠান বাংলাদেশের সংস্কৃতির ধারক এবং বাহক, সেই প্রতিষ্ঠানে আগুন দেওয়ার পর সেই প্রতিষ্ঠানে যারা কর্মরত ছিল, সেই প্রতিষ্ঠান থেকে যারা উপকৃত হয়েছে, তারা তো প্রতিবাদ জানাবে, তাই না? এটা তো খুব স্বাভাবিক ঘটনা। শিল্পী সমিতি থেকে শুরু করে যারা যারা প্রতিবাদ জানিয়েছিল, তখন তাদেরকে ফ্যাসিস্টের দূষর বলে আখ্যা দিয়ে তাদের উপর মব করা হয়েছে। অনেকেই দেশের বাইরে অবস্থান করছে। সেদিন তানভিন সুইটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন। স্ট্যাটাসটা আমি আপনাদেরকে পড়ে শোনাই। আমি মুক্তিযুদ্ধের পক্ষে, আমি স্বাধীন বাংলাদেশের পক্ষে, আমি সেই চেতনার পক্ষে যে চেতনা আমাদের মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছে। নিজেকে একবার প্রশ্ন করুন, ইতিহাসের কাছে আপনি কোন পরিচয় স্মরণীয় হতে চান? ক্ষণিকের বিভ্রান্তি ও ষড়যন্ত্রের অংশ হয়ে, নাকি দেশ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সম্মানের সঙ্গে বেঁচে থাকতে? মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু ইতিহাস, সত্য এবং দেশের প্রতি দায়বদ্ধতার প্রশ্নে আমাদের প্রত্যেকেরই নিজের বিবেকের কাছে জবাবদিহি আছে। সিদ্ধান্ত আপনার, কিন্তু ইতিহাস একদিন সবার অবস্থান মনে রাখবে। আচ্ছা, উনার এই স্ট্যাটাসে উনি কোথাও আওয়ামী লীগের নাম উচ্চারণ করেছেন? উনি কোথাও বলেছেন উনি আওয়ামী লীগের পক্ষে স্ট্যাটাস দিয়েছেন? কিংবা উনার এই স্ট্যাটাসে কোনো শব্দ চয়নে কোথাও লেখা আছে তানভিন সুইটি স্বৈরাচারের দালালি করছেন, ফ্যাসিস্টের দালালি করছেন? করেন নাই। কিন্তু একজন নারী হয়ে আরেকজন নারীকে কিভাবে অসম্মান করতে হয়, মানসুরা আলমরা এই শিক্ষা এই প্রজন্মকে দিয়ে যাচ্ছে। এটার ফলাফল কিন্তু ভবিষ্যতে ভালো হবে না। মানসুরা আলম তার এই স্ট্যাটাস শেয়ার করে লিখেছে, কিন্তু তোমাকে যারা ফলো করতো সবাই তো প্রায় বৃদ্ধ, যে কাজ করে ভাত খাইতা সেটাও তো আর করার সামর্থ্য নাই। ইন্ডাস্ট্রি তোমাদের চেয়ে হাজার গুণ প্রতিভাবান তরুণদের গ্রহণ করেছে। শিশুদের হত্যার পক্ষের বয়ান তৈরি করা তোমাদের চেতনাটা ছড়াই বা কোথায়? মুক্তিযুদ্ধ বেচতে আসছে আলো আসবেই গ্রুপের আরেক বেনিয়া। তোমাকে যারা ফলো করতো তারা সবাই বৃদ্ধ। এটা কি ইঙ্গিত দিয়েছে মানসুরা আলম, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এটা বিস্তারিত বলার মতো কোনো শব্দ না, কোনো লাইন না। যে কাজ করে ভাত খাইতা সেই কাজ করার সামর্থ্য এখন আর নাই। কি কাজ করে ভাত খাইতো? তানভিন সুইটির দালালি আমি করছি না। তানভিন সুইটি একজন শিল্পী, অভিনয় শিল্পী, অভিনয় করতেন। অভিনয় করার ফলে যে পারিশ্রমিক পেতেন সেটা দিয়ে তিনি চলতেন। তার মানে এই না তিনি যদি অভিনয় না করেন তার ব্যক্তিগত দক্ষতা নাই, যোগ্যতা নাই, মেধা নাই, কিছুই নাই। আমি এখানে তানভিন সুইটিকে ডিফেন্ড করছি না, এখানে একজন নারীকে তার পক্ষে অবস্থান নিচ্ছি। একজন নারী হয়ে আরেকজন নারীর শ্লীলতাহানি করা, তাকে অশ্লীল ভাষায় আক্রমণ করা, তাকে ইশারা ইঙ্গিতে খারাপ হিসেবে সাব্যস্ত করা কোনো নারীর পক্ষে সম্ভব? এইটা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং এই মানসুরা আলমদের মতো কুৎসিত চরিত্রের নারীদের না দেখলে আমরা বুঝতাম না। তো মানসুরা আলম, তুমি কি জমিদারের মাইয়া? তোমার বাপ দাদা 14 গোষ্ঠীর মধ্যে কি কেউ জমিদার ছিল? তুমি 17 বছর কি করে খাইতা? 17 বছর বাদ দিলাম, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেদিন থেকে ভর্তি হয়েছে, তোমার চাল চলন, তোমার পোশাক আশাক, তোমার চলাফেরা, তোমার সবকিছু দেখে মানুষ কি মনে করতো? আর এখন বিএনপি ক্ষমতায় আসার পর তোমার চাল চলন, বেশভূষা যে পরিবর্তন হয়ে গেল কয়েক মাসের ব্যবধানে, এবং তুমি জাতীয় সংসদের একজন আইন প্রণেতা, একজন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, একজন নারীকে তুমি কিভাবে অশ্লীল ভাষায় আক্রমণ করো? তোমাদের থেকে এই প্রজন্ম কি শিখবে? যখন ভবিষ্যতে তোমরা ক্ষমতায় থাকবে না, তখন তো তোমাদেরকেও বলা হবে তোমরা মার্কিন বেনিয়া,
তোমাদেরকে বলা হবে তোমরা মার্কিন দালাল, কারণ তোমরা মার্কিনীদের দালালি করছো। তোমরা জাতীয় সংসদ ভবনে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্মদিন পালন করো, তোমরা কথাই বলো সাম্রাজ্যবাদ বিরোধী, তোমরা কথাই বলো আধিপত্যবাদ বিরোধী, কিন্তু তোমাদের কার্যক্রম, তোমাদের চলাফেরা, তোমাদের আচার আচরণ, তোমাদের কথা বলার ধরন সব ক্ষেত্রেই সাম্রাজ্যবাদী আচরণ। তুমি মানসুরা আলম, তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কখনো কেউ নিষিদ্ধ করে নাই, তোমাকে কেউ মব করে নাই, কিন্তু ভবিষ্যতে তোমরা মবের আক্রান্ত হবা, কারণ তোমরা এই শিক্ষা এই প্রজন্মকে শিখিয়ে দিয়ে গেলা। ঢাকা বিশ্ববিদ্যালয় না, শুধুমাত্র বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে, প্রত্যেকটা ক্যাম্পাসে ছাত্রলীগের নারী নেত্রীদেরকে, ছাত্রলীগের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে তাদের ছাত্রত্ব বাতিল করা হয়েছে, তাদের সনদপত্র বাতিল করে দেওয়া হয়েছে, অর্থাৎ তাদের সার্টিফিকেট আর গ্রহণযোগ্য হবে না। এটা কোন পর্যায়ের ফেসিজম তুমি কি বোঝো? মানসুর আলম, লাগাম দিয়ে কথা বলো। ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না, এই ক্ষমতা সারা জীবন থাকবে না। তারেক রহমান সারা জীবন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবে না, আর তারেক রহমান প্রধানমন্ত্রী না থাকলে তুমি মানসুরা আলম বাংলাদেশে, ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিচ্ছু না, কিচ্ছু না। তুমি একটা তেলাপোকাও না, বিশ্বাস করো এটা। তুমি একদিনও জেল জুলুমের শিকার হওনি, তারপরেও তুমি বিশাল বিপ্লবী। অথচ ছাত্রলীগের যেই সব নারী নেত্রীদেরকে 2.5 বছর যাবৎ জেলখানায় বন্দি রাখা হয়েছে কোনো অন্যায় ছাড়া, তোমাদের সাথে তো এরকম আওয়ামী লীগ করেনি? করেছিল? উদাহরণ একটা দুটা দিতে পারবা? বিএনপি যে টুকাইদের সংগঠন, বিএনপি যে ফুটপাত, টেম্পু স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, লঞ্চে ঘাটের টুকাইরা চাঁদাবাজরা করে, এটা এই মানসুরাদের দেখলে বোঝা যায়। এদের চাকচিক্যতার আড়ালে, এদের যে চাকচিক্যতার মূরক, এর আড়ালে একটা বিভৎস কুৎসিত চেহারা আছে। সেটা একজন নারী হয়ে আরেকজন নারীকে যখন আক্রমণ করে, সেটা দেখেই বোঝা যায়। এর থেকে বড় উদাহরণ আর কোনো কিছু লাগবে বলে মনে হয় না। মানসুর আলম, জাতীয় সংসদের সম্মানিত সংসদ সদস্য হয়েছে, নিজের কাজটা ঠিকঠাক করো। কাউকে দালাল বলার আগে, কাউকে বেনিয়া বলার আগে নিজের দিকে তাকাও। তুমিও একটা প্রথম শ্রেণীর দালাল, কারণ তুমি ছাত্রলীগের দালালি করেছো। তুমি ছাত্রলীগের শোভনের লুঙ্গির নিচে লুকিয়েছিলা, একথা তুমি অস্বীকার করতে পারবা না। যাই হোক, নারীদেরকে অসম্মান করার যে উদাহরণ বিএনপি ছাত্রদল যুবদল করে গেল, মবের যে উদাহরণ বিএনপি যুবদল ছাত্রদল করে গেল, ওদের ভবিষ্যতে তাদের উপর মব হবে। এটা কোনো হুমকি ধামকি না, এটা বাস্তবতা। আপনারা যেটা শেখাবেন সেই একই শিক্ষা পরবর্তী প্রজন্ম আপনাদের উপর এর থেকে কয়েক গুণ বেশি আকারে অ্যাপ্লাই করবে, এবং বিএনপি ছাত্রদল যুবদলের উপর এই শিক্ষাটা মারাত্মকভাবে অ্যাপ্লাই করবে কেউ বা কেউ। আমি নিশ্চিতভাবে বলছি না ছাত্রলীগ করবে, যুবলীগ করবে, আমি নিশ্চিতভাবে বলছি না আওয়ামী লীগ করবে, কিন্তু এইটা অ্যাপ্লাই হবে আজ বা কাল। প্রকৃতি কখনো কাউকে মুক্ত হাতে ফিরিয়ে দেয় না। মানসুরা আলম, বিন্দু মাসি মানসুরা, কোনো কিছুই এত সহজভাবে নেওয়ার মানে হয় না। প্রধানমন্ত্রী তারেক রহমানের পিতা প্রেসিডেন্ট জিয়ার রাজনৈতিক সহচর, ঘনিষ্ঠ সহচর এবং বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভার সদস্য কর্নেল অলি আহমেদ, যিনি লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা হিসেবে এখন 11 দলীয় জোটের একজন শরিক, সেই কর্নেল অলি প্রধানমন্ত্রী তারেক রহমানকে একরকমের ভবিষ্যৎবাণী করবার মতো বলেছেন যে আপনি কিন্তু একদম নিরাপদ নাই, আপনি ভুলেও ঢাকার বাইরে, বাড়ির বাইরে কোনো রাত্রি যাপন করতে যাবেন না। এবং এর চেয়েও গা শিউরে ওঠার মতো যে ব্যাপারটা, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী পদে আসীন এই ব্যক্তি সম্পর্কে, মানে তারেক রহমান সম্পর্কে, তারেক রহমানের পিতামাতার ঘনিষ্ঠ এই রাজনীতিবিদ রীতিমতো মানে একটা ভবিষ্যৎবাণীর সুরে বলছেন যে তিনি প্রেসিডেন্ট জিয়াকেও তার মৃত্যুর মাস দেড়েক আগে সাবধান করেছিলেন যে তাকে গুলি করে হত্যা করা হবে, এবং এরপরে আরেক দফা সাবধান করেছিলেন, কিন্তু তারপরেও প্রেসিডেন্ট জিয়া তার কথা শোনেন নাই। প্রেসিডেন্ট জিয়া রাত্রি যাপন করেছিলেন চট্টগ্রাম সার্কিট হাউসে, এবং সে কারণেই প্রেসিডেন্ট জিয়া নিহত হয়েছিলেন। কারণ প্রেসিডেন্ট জিয়াও যেমন তার দলের শত্রুদের দ্বারাই নিহত হয়েছেন, কর্নেল অলির কথায় পরিষ্কার, যিনি কিনা সেই বিএনপির একেবারে প্রতিষ্ঠাকালীন সময় থেকে কিন্তু প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে ছিলেন, এবং তখনও তার সামরিক বাহিনীতে 9 বছরের বেশি চাকরি ছিল। কাজেই রাজনীতি করবেন বলেই এবং জিয়ার সঙ্গে রাজনীতি করবেন বলেই তিনি সেনাবাহিনীর চাকরি ছেড়ে বেরিয়ে এসেছিলেন। সেই কর্নেল অলি বলছেন যে এই দলের ভেতরেই তারেক রহমানের শত্রুরা ঘুরছে,
তারা প্রকাশ্য শত্রু, কারণ তারা 11 দলের রাজনীতি করেন, বিরোধী দলে আছেন, কিন্তু অপ্রকাশ্য শত্রুরাই নাকি শেষ পর্যন্ত তারেক রহমানকে হত্যা করে ছাড়বে। 1981 সালের 30শে মে চট্টগ্রাম সার্কিট হাউসে যেই রাতে প্রেসিডেন্ট জিয়া নিহত হন, সে রাতে তিনি কিন্তু সেখানে রাত্রি যাপন করেছিলেন। ওই সফরটার উদ্দেশ্যই ছিল, সরকারি কোনো সফর ছিল না সেটা, তার দলের ভেতরে ভয়াবহভাবে ছড়িয়ে পড়া কোন্দল নিরসনেই তখন প্রেসিডেন্ট জিয়াকে হঠাৎ করেই 1981 সালের 30শে মে ওই সফরটি করতে চট্টগ্রাম যেতে হয়েছিল। এবং চট্টগ্রাম পৌঁছানোর পর বিকাল 3টা থেকে কোন্দল নিরসনে যে সভা করেছিলেন প্রেসিডেন্ট জিয়া, সে সভা কিন্তু মধ্যরাত পর্যন্ত সমস্যার কোনো সমাধান আনতে পারে না। এরপর নৃশংসভাবে সেনা সদস্যদের হাতে খুন হন প্রেসিডেন্ট জিয়া। এই ঘটনাটির সূত্র উল্লেখ করে কর্নেল ওলি প্রেসিডেন্ট জিয়া পুত্র তারেক জিয়াকে এখন সাবধান করছেন যে ভুলেও ঢাকার বাইরে, বাড়ির বাইরে রাত্রি যাপন করবেন না, কারণ আপনার চারপাশে শত্রুরা ঘুরে বেড়াচ্ছে। তিনি বলছেন আপনার কাজ হচ্ছে বাংলাদেশে যারা বিদেশি গুপ্তচর তাদেরকে বের করা, তাদের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে সংস্কারের বিষয়ে আপনার উদ্যোগ নেওয়া প্রয়োজন। চতুর্দিকে শত্রু রেখে আপনি দেশ পরিচালনা করতে পারবেন না। আমরা হলাম আপনার প্রকাশ্য শত্রু, যারা আপনার পাশে আছেন তারা হচ্ছেন আপনার আসল শত্রু। প্রধানমন্ত্রী তারেক রহমান শত্রু দ্বারা আবর্তিত। কর্নেল ওলি বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে, অর্থনৈতিক অবস্থা ভালো নয়, নতুন বিনিয়োগ পাওয়া যাচ্ছে না। তারেক রহমান, আপনি ভালো অবস্থায় নেই। তিনি এক রকমের মনে হলো যেন ইতিহাস থেকে শিক্ষা নিয়ে তারেক রহমানকে সাবধান করতে চাইছেন, কিন্তু তিনি এক রকমের নিদান দিচ্ছেন যে তিনি জানেন তারেক রহমানের কপালে কি হতে যাচ্ছে। সেটা ভীষণভাবে এক রকমের উদ্বেগজনক বটে। শুনে আসি কি বলছেন কর্নেল ওলি আহমেদ। আপনি কিন্তু খুব ভালো অবস্থায় নাই। আপনাকে আমি এটাও পরামর্শ দিয়েছি, ঢাকার বাইরে আপনি রাত্রি যাপন করবেন না, কারণ চারিদিকে আপনি শত্রু দ্বারা পরিবেষ্টিত। আমি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বলে আসছিলাম 17 এপ্রিল 1981 সাল, ক্যালেন্ডার দেখেন, ফ্রাইডে 11:30 বঙ্গভবনে গিয়ে বলে আসছিলাম আপনাকে গুলি করে মারা হবে। উনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন কে মারবে, আমি তো ওটা আমি জানি না, কিন্তু মারা হবে এটা ঠিক। সর্বশেষ ওনার সাথে আমার বৈঠক হয়েছিল 22 মে। তখনই আমি বলেছিলাম একটি কথা, আপনাকে হত্যা করার জন্য পরিকল্পনা হয়ে গেছে। দেখেন 1981 সালের 30শে মে যে রাতে নৃশংসভাবে খুন হন প্রেসিডেন্ট জিয়া, এবং এমনভাবে খুন হন যে এবছরেও তার মৃত্যুবার্ষিকীর সময় আমার দেশ পত্রিকায় সে সময়কার চট্টগ্রামের জেলা প্রশাসক জিয়াউদ্দিন সাহেব একটা সাক্ষাৎকার দিয়েছেন, এবং সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন যে ব্রাশ ফায়ার করে জিয়ার মুখমণ্ডলটাকে এমন ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। তিনি যখন খবর পেয়ে সার্কিট হাউসে পৌঁছন, তখন তিনি এসে দেখেন যে জিয়ার মুখের একটা পাশ আর চেনাই যাচ্ছে না। এমনভাবে নৃশংসভাবে কে কাকে কেন তাকে খুন করলো সে রহস্য যে এখনো ভেদ হয় নাই, সে কথাও কিন্তু এবছরেও তার মৃত্যুবার্ষিকীতে আলোচিত হচ্ছিল। বিএনপি, খালেদা জিয়া কিংবা এখন প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান, তারা কখনো জিয়ার হত্যা রহস্য উন্মোচনের চেষ্টা করেন নাই। প্রেসিডেন্ট জিয়া নিহত হওয়ার পরপরই তখন জেনারেল মঞ্জুর, যিনি সেনাবাহিনীতে তখনকার সেনাপ্রধান এরশাদ তার একজন প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন, এবং তাকে সেনা হেফাজতে নিয়ে চলে যাওয়া হয়, এবং তারপর সেনা হেফাজতে তার একটা খুবই দ্রুত বিচারের মাধ্যমে তাকে এক রকমের হত্যা করা হয়, যাকে কিনা বিচার হিসেবে অভিহিত করতে চায় সেনাবাহিনী। কিন্তু সেনাবাহিনীর ভেতরে বাইরে, বিএনপির ভেতরে বাইরে এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বা রাজনৈতিক ইতিহাস যারা পর্যালোচনা করেন, তাদের একটা বিরাট অংশ মনে করেন যে আসলে প্রেসিডেন্ট জিয়াকে কি উদ্দেশ্যে সে সময় হত্যা করা হয়েছিল এবং কেনই বা এত নৃশংসভাবে হত্যা করা হলো, সেই বিষয়টা ধামাচাপা দিতেই এত দ্রুত জেনারেল মঞ্জুরকে সেনাবাহিনীর ভেতরে নিয়ে সামারি ট্রায়ালের মাধ্যমে হত্যা করা হয়েছিল। এবং এখন পর্যন্ত
প্রেসিডেন্ট জিয়াকে হত্যার উদ্দেশ্য বের করা যায় নাই। এখন এই যে কর্নেল অলি বলছেন দলের ভেতরেই আছেন তারেক রহমানের ক্ষতি করতে চান এমন ব্যক্তিবর্গ, প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে ওই সফরে কিন্তু বদরুদ্দোজা চৌধুরী ছিলেন এবং বদরুদ্দোজা চৌধুরী ছিলেন প্রেসিডেন্ট জিয়ার পাশের রুমে। অথচ বদরুদ্দোজা চৌধুরী নাকি এই যে ব্রাশ ফায়ার করে পাশের ঘরে, সাউন্ড প্রুফ রুম নয়, একটা সাধারণ ঘরে প্রেসিডেন্টকে গুলির পর গুলি করে হত্যা করা হয়েছে, বদরুদ্দোজা চৌধুরী নাকি পাশের রুমে পুরোটা সময়ই ঘুমিয়ে থাকতে পেরেছেন এবং তিনি গুলির আওয়াজও শুনতে পান নাই বা তাতে তার ঘুমের কোনো বিঘ্ন ঘটে নাই। এসব নানা রকম রহস্য এবং অবিশ্বাস বিএনপি দলের ভেতরেই কিন্তু এই নিয়ে আছে। বিএনপি দলের ভেতরে আসলে নানা রকম অবিশ্বাস নানা কারণেই আছে। মানে সামরিক বাহিনীর ভেতর থেকে গজিয়ে ওঠা একটা দল, সে দলে যেমন এখনো এবারও যখন জামায়াতে ইসলামীর জোটে গিয়ে যোগ দিলেন বীর মুক্তিযোদ্ধা বীর বিক্রম কর্নেল অলি, সে সভায় তখন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান কর্নেল অলিকে পরিচয় করিয়ে দিয়েছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম সদস্য হিসেবে, যিনি নাকি উই রিভল্ট বলে চট্টগ্রামে সেনা সদস্যদেরকে বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন। অথচ এর আগে নানা বয়ানে যেমন আছে তেমনি বিএনপি দল হিসেবেও বিশ্বাস করে যে চট্টগ্রাম সেনানিবাসে প্রথম উই রিভল্ট, আমরা বিদ্রোহ করছি বলে বিদ্রোহ করে সেনা সদস্যদের নিয়ে পাকিস্তানি কমান্ডারকে হত্যা করে বেরিয়ে এসেছিলেন মেজর জিয়া। এর আগে বিএনপির আরেক নেতা এবং খালেদা জিয়া সরকারের মন্ত্রীও বটে লেফটেন্যান্ট জেনারেল মীর শওকত আলী, তিনি একবার সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন যে মেজর জিয়া ওই যে যখন উই রিভল্ট বলে বিদ্রোহ করেছিলেন তখন তিনি একটা ড্রামের উপর দাঁড়িয়ে বক্তৃতা দিয়ে বলেছিলেন আমরা বিদ্রোহ করলাম, এবং সেটাকে অনেকেই মীর শওকত আলীর ড্রাম তত্ত্ব হিসেবে অভিহিত করেন। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এ দফায় বিএনপিরই আরেকজন বীর বিক্রমকে তার দলে পেয়ে গিয়ে উদ্বেল হয়ে বলে বসেছেন সভায় দাঁড়িয়ে যে ড্রামের ওপর দাঁড়িয়ে উই রিভল্ট বলে প্রথম বিদ্রোহটা নাকি মেজর জিয়ানন করেছিলেন কর্নেল অলি আহমেদ। কাজেই এই যে বিএনপির ভেতরে এবং বিএনপির ভেতরে বিভিন্ন সেনা কর্মকর্তা, তারপরে সিভিলিয়ান, এদের ভেতরে যে দ্বন্দ্ব, জিয়া যে দ্বন্দ্ব তার জীবদ্দশায় দল গঠনের পর থেকেই এক রকমের ম্যানেজ করেছেন, ব্যবস্থাপনা করেছেন, সে দ্বন্দ্ব কিন্তু পুরো খালেদা জিয়া আমল, এরশাদ আমল জুড়েই অব্যাহত ছিল। আবার দেখেন বিএনপি দলটা এমন সব ব্যক্তিবর্গকে নিয়ে গঠিত হয়েছিল যারা নানা সুবিধা পেতে এ দলে জিয়ার পতাকা তলে এসেছিলেন বটে, কিন্তু এরশাদ যখন, অনেকেই সন্দেহ করেন জিয়া হত্যার যিনি মূল ক্রীড়নক হয়ে থাকতে পারেন এবং প্রশ্ন তোলেন কেন খালেদা জিয়া, তারেক রহমান জিয়া হত্যার মূল বেনিফিশিয়ারি হিসেবে এরশাদকে বিচারের মুখোমুখি করলো না, সেই এরশাদের জাতীয় পার্টিতে গিয়ে যোগ দিয়েছিলেন এবং জাতীয় পার্টির মন্ত্রী হয়ে বসেছিলেন। এমনকি এই যে তারেক রহমানের শ্বশুর মাহবুব আলী, জুবায়দা রহমানের পিতা, তিনি প্রেসিডেন্ট জিয়ার আমলে নৌবাহিনীর প্রধান হয়েছিলেন, প্রেসিডেন্ট জিয়ার জাগো দলে যোগ দিয়েছিলেন, অথচ জিয়ার মৃত্যুর পর তাকে হত্যা করবার পর এরশাদের যোগাযোগ মন্ত্রী, কৃষি মন্ত্রী হয়ে বসেছিলেন। কাজেই কর্নেল অলি থেকে তারেক রহমান সকলেই জানেন যে বিএনপির ভেতরে বিশ্বস্ত কর্মী বাহিনী পাওয়া কত মুশকিল, এবং এই যে বিপুল পরিমাণ উচ্চাকাঙ্ক্ষীদের একটা দল, যে দলে এসে সেনাবাহিনী থেকে, সেনাবাহিনীর বাইরে থেকে নানা আদর্শের ব্যক্তিবর্গ বিভিন্ন পদ পদবি পেতে, সুযোগ সুবিধা পেতে এসে জিয়ার আমল থেকে জড়ো হন, সে দলের নেতা নিজের দলের ভেতরেও কতটা নিরাপত্তার ঝুঁকিতে থাকেন। তারেক রহমান নিজেও তার নিরাপত্তার ঝুঁকি সম্পর্কে অত্যন্ত সচেতন এবং কক্সবাজারে জুবায়দা রহমানকে নিয়ে গিয়ে এক রাত থেকে ফিরবেন এমন কথা বলা হয়েছিল বটে, কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু সেই ঝুঁকিটাও নেন নাই, তিনি ফিরে এসেছিলেন রাত্রি যাপনের আগেই। আর ডিসেম্বরে দেশে ফিরেই তিনি খালেদা জিয়ার যে চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, তার যিনি তার নিরাপত্তা উপদেষ্টা হিসেবে প্রধান দায়িত্ব পালন করতেন তিনি, সেই ব্রিগেডিয়ার জেনারেল ফজলে এলাহি আকবরকেও নিষ্ক্রিয় করে দিয়েছেন এবং নিজের নিরাপত্তা উপদেষ্টা হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলামকে নিয়োগ দিয়েছেন, এবং এখন পর্যন্ত তিনি
রাষ্ট্রীয় যে নিরাপত্তা ব্যবস্থা প্রধানমন্ত্রীর জন্য, এসএসএফ, স্পেশাল সিকিউরিটি ফোর্স, সেই স্পেশাল সিকিউরিটি ফোর্স রাষ্ট্রীয় বাহিনীর নিরাপত্তার চাইতে চেয়ারম্যান সিকিউরিটি ফোর্স তার নিজস্ব তৈরি করা নিরাপত্তা দলের ওপরেই বেশি নির্ভর করছেন। কাজেই তারেক রহমানের জীবনের ঝুঁকি নিয়ে নানা রকম কথাবার্তা আছে। তারেক রহমান তাই জন্য নিজের মতো করে সেই নিরাপত্তা তার বিশ্বস্ত বাহিনী দিয়ে সামাল দিচ্ছেন, সেগুলো যেমন সত্যি, তেমনি আশঙ্কার কথা হচ্ছে যে কি করে প্রকাশ্যে একজন দায়িত্ববান বিরোধী দলীয় নেতা, যিনি কিনা আবার খালেদা জিয়া, প্রেসিডেন্ট জিয়া সকলের এত ঘনিষ্ঠ, তিনি কি করে এতটা সোজা সাপটা খোলামেলাভাবে স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমানকে মৃত্যু ভয় দেখাচ্ছেন।